তার মানে দুর্নীতি শব্দটা ভুল। আপনারা যে শব্দ ব্যবহার করেন সাংবাদিকরা দুর্নীতি, বাংলাদেশে কোনো দুর্নীতি নাই। এটাই নীতি, এটাই নীতি যে জনগণকে লুণ্ঠন করা, লুটপাট করা, তার জীবন ধারণকে অসম্ভব করে তোলা। লুণ্ঠন করছেন, এটাকে বলতেছেন ইসলাম। ফলে নির্বাচন চান, নির্বাচন যেহেতু ওই লুণ্ঠন প্রক্রিয়াটা চলতে পারে এই জন্য নির্বাচন চান। আমাকে রোমান মনে করে দিয়েছি, আপনাদের হাতে মনে অনেক প্রশ্ন আছে, আমার মনে অনেক ক্ষোভ আছে, অনেক কষ্ট আছে। সেদিক থেকে আমরা মনে করি যে এটা গুরুত্বপূর্ণ যে আমরা শেষ করছি। আমি দ্বিতীয়ত যেটা বলবো, আমি দীর্ঘকাল ধরে একটা কথা বলেছি যে দয়া করে সেনাবাহিনী বনাম জনগণের বিরোধ তৈরি করবেন না। সেনাবাহিনীকে আমি বারবার বলেছি আপনারা বিরোধ তৈরি করবেন না। বাংলাদেশের গণঅভ্যুত্থান ঘটেছে ছাত্র জনতা এবং সৈনিকদের মৈত্রীর ভিত্তিতে। একটা সৈনিক সে কৃষকের সন্তান, একটা সৈনিক সে শ্রমিকের সন্তান। আপনারা আমাদেরকে বিচ্ছিন্ন করবেন না। আগামী দিনেও কিন্তু আপনারা বিচ্ছিন্ন করবার চেষ্টা করছেন। আপনারা কারা মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সে যোগদান করতে চান আমরা জানতে চাই, যেখানে গাজাকে একেবারে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, সেখানে আপনারা আন্তর্জাতিকভাবে আপনারা সেখানে অংশগ্রহণ করতে চাইছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষে। এই আমি আবারও সাবধান করে দিচ্ছি, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা মুসলিম উম্মাহ, আমাদের মনে যথেষ্ট ক্ষত আছে, কিন্তু ওই ক্ষতটাকে জাগিয়ে তুলবেন না যে ক্ষত আপনি এই ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে আপনি আবার গাজায় যাবেন, যেহেতু আপনি ওখান থেকে অর্থ কামাতে পারেন, বা মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে বাংলাদেশে আপনারা একটা পাকিস্তান মডেল দাঁড় করাতে চান রাজনীতির। প্লিজ এটা করবেন না। আমি অতি ক্ষুদ্র মানুষ, আমাকে ধরে নিতে পারেন, মেরে ফেলতে পারেন, যেটা সত্য এটা আমি আপনাদেরকে বলছি, সাবধান করছি, সৈনিকদেরকে বলছি, এই ধরনের নীতির পক্ষে আপনারা যাবেন না। এটা জনগণের সঙ্গে শুধু বিশ্বাসঘাতকতা নয়, এটা মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা। এমন না তারা বাইরের কেউ। আপনার যে আইন বিদ্যমান, যে আইন বিদ্যমান, যে বিধান, সেই বিদ্যমান বিধানের মধ্যে থেকে তারা লুটপাট করতেছে। তার মানে দুর্নীতি শব্দটা ভুল। আপনারা যে শব্দ ব্যবহার করেন সাংবাদিকরা দুর্নীতি, বাংলাদেশে কোনো দুর্নীতি নাই। এটাই নীতি, এটাই নীতি যে জনগণকে লুণ্ঠন করা, লুটপাট করা, তার জীবন ধারণকে অসম্ভব করে তোলা। তাহলে এটা কিন্তু দুর্নীতি বলে না। ফলে এই নীতিটা বিরুদ্ধেই জনগণ 5ই আগস্টে গণ অভ্যুত্থান করেছে, এই নীতির বিলোপের জন্য। কিন্তু আমরা এই সকল নীতির আলোচনাই শুনি নেই। আলোচনাটা দূরে থাকুক। আপনি এর পক্ষে বিদ্যুৎ সংকটের কথা দেখেন, বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়লেও জনগণ নির্বাচনে বিদ্যুৎ পাচ্ছে না। আমাকে বলেন এটা কি ব্যাখ্যা? সক্ষমতা বাড়ছে, আমি বিদ্যুৎ পাচ্ছে না। আচ্ছা, এটা প্রমাণ করে যে সমস্যাটা প্রযুক্তিগত নয়, কাঠামোগত। বিদ্যুৎ খাতকে পরিকল্পিতভাবে এমন এক ব্যবস্থায় পরিণত করা হয়েছে যেখানে উৎপাদন না করে কথা খেয়াল করেন, উৎপাদন না করেও বেসরকারি উৎপাদকরা রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ পাচ্ছে। অদ্ভুত দুর্নীতি জায়গা। আমি উৎপাদন করব না, কিন্তু আমার যেহেতু ক্যাপাসিটি আছে, আপনি আমার কাছে বিদ্যুৎ কিনেন নাই, আমি আপনার কর, আপনার পকেট থেকে গরিব মানুষের টাকা তাকে দিতে হচ্ছে। এর কোনো পরিবর্তন হয় নাই, আইনের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় নাই। আমরা তো এই আইন মানতে বাধ্য নই। আপনি যে বিদ্যুৎ সংক্রান্ত যে কুইক রেন্টাল আইন করেছেন, যে সে না করে থাকেন, এটার মানতে তো বাধ্য নেই, কারণ সে তো টেন্ডার ছাড়া, কোনো প্রকার জনগণের সম্মতি ছাড়া, সামষ্টিক অভিপ্রায় ছাড়া এই কাজটা আপনাকে করেছে। আবার সে শতভাগ বিদ্যুতের প্রশ্ন। আমি শিওর আপনার নিজেদের গ্রামে বাড়ি আছে, আপনাদের গ্রামের বাড়ি থেকে আপনি বিদ্যুৎ পান। আমরা ইতিমধ্যে সিলেটে ঘুরে এসেছি, আমরা দেখেছি চা বাগানের যে শ্রমিকরা, তারা তো বাংলাদেশের নাগরিকই না ভাই। অদ্ভুত ব্যাপার, তাদের নাগরিক অধিকার বলে কিছু নাই। বিদ্যুৎ আর পানির অধিকার তত দূরের কথা নাই। আপনি সেখানে শতভাগ বিদ্যুতের দাবি করছেন, কোথায়
কোথায় শতভাগ বিদ্যুৎ সমস্ত জনগণ পেয়েছে? তারা শতভাগ বিদ্যুৎ তাদের কাছে দিয়েছেন আপনারা। 1 বছরে এটা করার ছিল খুবই সহজ, এটা নীতিগত সিদ্ধান্ত। আপনাদেরকে জনগণ রক্ত দিয়ে লাশ হয়ে তারা পঙ্গু হয়ে আপনাদেরকে সে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা আপনারা ব্যবহার করেন নাই। আপনারা লুটেরা মাফিয়া শ্রেণীর পক্ষে ব্যবহার করেছেন। আপনাদেরকে এর জন্য জবাবদিহি করতেই হবে, আজকে হোক কালকে হোক। কেমন? আর একটা কত লাগে? মাত্র 8 লাখ টাকা। মানে ওই চা বাগানে বিদ্যুৎও দিতে যেটা জায়গা আমরা গেছি, 8 লাখ টাকা লাগে বিদ্যুৎ পৌঁছাতে। 8 লাখ টাকা। আর আমি বিলিয়ন টাকা ডলার দিয়ে ফেলতেছেন আপনি। আমরা যে বেতন বাড়াই দিচ্ছেন, আপনি এগুলো আপনি করছেন। এখন আমি বিশুদ্ধ পানির কাছাতে আসেন, এখানেও পানির সংকটকে সবসময় কি বলে? তারা বলে যে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন, এইসব তারা বলে থাকে। এই ব্যাখ্যাগুলোতে কোনো যুক্তি নেই। কারণটা হচ্ছে বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। বাস্তবে বাংলাদেশ বিশুদ্ধ পানির সংকট সরাসরি রাষ্ট্রীয় অব্যবস্থাপনা, নদী দখল, শিল্প দূষণ, ভূগর্ভস্থ পানির বাণিজ্যিক লুণ্ঠন এবং নগর গ্রাম বৈষম্যের ফল। এটার সঙ্গে আপনার কোনো প্রকার এই দামের বাণিজ্যিক কোনো সম্পর্ক নেই। আপনারা তো পানির বোতল দেখছেন, পানির বোতলটা একটু দেখে আপনাদেরকে আছে। আমাকে একটু খালি বুঝা বলেন, সাংবাদিক ভাইয়ের আপনারা এখানে আছেন সকলে, আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই বোতলের পানি খেতে হবে কেন আপনাদের? আপনারা কাকে টাকা দিচ্ছেন? শুধু তাই না, 20 টাকা তো দিচ্ছেন, এটা তো ফ্রি পানি। আল্লাহ কি টাকা নিচ্ছে আপনার কাছে? তাহলে এই রাষ্ট্রের তো উচিত হবে যে এই প্রেস ক্লাব একটা পাবলিক জায়গা, পাবলিক জায়গায় মিষ্ট পানি পাওয়ার কোনো জায়গা আছে? সাংবাদিক ভাইরা বলেন আমাকে, আছে কোথাও কি আপনি কি পানি খেতে পারবেন? কেবল আমাদের যে পানি সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াসা বা যারা, এদের তো দেওয়ার কথা। কোনো পাবলিক জায়গায়, ব্যক্তিগত বাদ দেন, আপনি বাড়িতে পানি নিচ্ছেন, কোম্পানিতে নিচ্ছেন, আপনি দেন ট্যাক্স দেন সরকারকে, আমরা সেই ট্যাক্সের পক্ষে। কিন্তু পাবলিক জায়গায়, প্রেসটার মতো পাবলিক জায়গায় আপনারা সাংবাদিকরা, আমি প্রশ্ন করি, আপনাদের নৈতিক বোধ, রাজনৈতিক চেতনা প্রশ্ন করি, আপনারা কি করে পানি অনুমতি দেন? এখান থেকে একটা আপনাদের এখানে 4-5টা পানির ফোয়ারা থাকা উচিত ছিল, যেখান থেকে মিষ্টি পানি নিতে পারেন আপনি। গ্লাস থাকা উচিত ছিল, খুব সহজ, খালি গ্লাসে করে পানি আনবে, আমরা পানি খেতাম। কেন কোম্পানিকে আমরা বেশি এটা দাম 20 টাকা দিচ্ছেন কোম্পানিকে, পানিতে বিনা পয়সা, পানি কিন্তু বিনা পয়সা। আচ্ছা, মুক্তাটা ইম্পর্টেন্ট না, কোম্পানিটা বেরোতাম বলতে যাচ্ছে না। আপনি এই প্লাস্টিকের কারণে বাংলাদেশের সবচেয়ে বড় কি পরিবেশগত বিপর্যয় হচ্ছে প্লাস্টিক বিপর্যয়। আপনার সমুদ্র ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার নদী ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার মাটি ধ্বংস হয়ে যাচ্ছে। আর আপনি 20 টাকার পানি খাওয়ার জন্য আপনি কোটি কোটি টাকা জীবনকে বিপন্ন করে তুলছেন। আমি বলি ডক্টর ইউনূস, আপনি শুধু অন্য কিছু বাদ দিন, আপনি কি শুধু এই পানির ব্যবস্থা করতে পারতেন না? অন্য কিছু বাদ দিন, আপনি এই পানির ব্যবস্থা করতে পারেন না। এটা কি হতে পারে? আমাকে বলেন, এটার কি যুক্তি? এটা বাদ দিয়ে আপনি এখন নির্বাচনে যাচ্ছেন, আপনি পারবেন? যারা এই পানি বেচে তারা তো কোম্পানিগুলোকে টাকা দিচ্ছে, রাজনৈতিক দলগুলোকে টাকা দিচ্ছে, বিক্রি আসে, তাদেরই এমপিগুলো আসবে। বাংলাদেশে যারা ব্যবসায়ী যে আজকে নির্বাচনে জিতবে সবই যে ব্যবসায়ী, ওরা কি দেবে আপনার কিগুলো করতে? ফলে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা জনগণের পক্ষে সিদ্ধান্ত নেবার যে পরিস্থিতি তৈরি করেছিলাম, আমরা সেই পরিস্থিতিকে নিজের হাতে আমরা ধ্বংস করেছি। এবং আজ পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক দলকে দেখি নাই এই প্রসঙ্গে কোনো কথা বলতে, কোনো দলকে দেখি নাই, এনসিপিকেও দেখি নাই, বিএনপিকেও দেখি নাই, জামাতি ইসলামীকেও দেখি নাই। জামাতি ইসলামী শফিক ভাই, ভালোবাসি আপনাকে, একটা ছোট্ট প্রশ্ন করি, আপনি কি বলতে পারলেন নাই যে মসজিদে বাধ্যতামূলকভাবে বিনা পয়সায় পানি দিতে হবে? সোজা কথা, বিশুদ্ধ পানি, সহজ ব্যাপার। গ্রামে যে গরিব মানুষটা পানি পায় না, নিতে পারে না, অন্তত খাবারের পানিটা গিয়ে সে মসজিদ থেকে নিয়ে আসতে পারে। আর আপনারা ওখানে কি করে দেন যে দিনের শেষে দরজা বন্ধ করে রাখেন মসজিদ, আবার বলেন যে দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না। আমার রসুল দুনিয়াবি সমস্যার সমাধানের জন্য ইসলাম এনেছেন, আপনারা ইসলাম বিরোধী অবস্থান নিয়েছেন। কেন পারেন না? এটা কি যুক্তি? এটা তো কোনো যুক্তি না। আপনি কেন প্রত্যেকটা পাবলিক প্লেসে, মাজারে কদিন আগে আমরা আন্দোলন করেছি, আমরা হচ্ছে মাজারে গরিব মানুষগুলো আসে, আপনার গরিব মানুষগুলো পানি খাবার জন্য জায়গা ব্যবস্থা করে দেন। এটা তো সহজ সমস্যা রে ভাই,
এটার বিরোধিতা কে করবে? আপনি চিন্তা করতে পারেন? তার মানে কত খারাপ একটা সরকার আমরা গণঅভ্যুত্থানের পরে আমরা এনেছি। চিন্তা করতে পারি কত গণবিরোধী একটা সরকার। তার কোনো দয়া মায়া নেই মানুষের জন্য। সে এসে পোর্ট দিয়ে ফেলতেছে, ইপিজেড দিয়ে ফেলতেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দিতেছে, কারো কারো কাছে বিদেশি কোম্পানির কাছে সব দিয়ে দিচ্ছে। সেন্ট মার্টিন তো জানি না এটা কি অবস্থা। এগুলো তো ঠিক নয়। আমরা মনে করি সেজন্যে আজকে আমরা আপনাদের কাছে এসেছি, সেই জন্য যে এই সকল খাতগুলো ধরে ধরে যখনই আমরা আপনাদেরকে বোঝাবো, আপনি দেখবেন যে আপনি আসলে রাজনৈতিক বলতে তারা যেটা বোঝায় এটা হচ্ছে লুটপাটের খাত, লুটপাটের পরিচয়। নির্বাচন হলো লুটপাট, কে কত ভাগ পাবে সেই ভাগের রাজনীতি। আর জনগণের রাজনীতি মানে কি করে আমি জ্বালানি পাবো, কি করে জ্বালানি ব্যবস্থার উপর আমার অধিকার এবং ক্ষমতা প্রতিষ্ঠিত হবে, কি করে আমি পানি পাবো, পানির উপর কি করে আমার অধিকার এবং ক্ষমতা প্রতিষ্ঠিত হবে, কি করে আমি খাদ্য পাবো, কি করে জমির উপর আমার অধিকার এবং ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। কারণ আমি যদি জমি আমার নিজের দখলে রাখতে না পারি এবং যদি বিষ দিয়ে আপনি জমিকে ধ্বংস করে বিষাক্ত করে ফেলেছেন, আপনি খাবেন কি? আর বাংলাদেশের যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন, আমি করজোরে আল্লাহর কসম করে বলছি, আপনারা কি হাসান হোসেনের কারবালার ইতিহাসকে মনে নাই? আপনারা কিসের মুসলমান? যদি অন্যটা বাদ দেন, পানি দিতে পারবেন না কেন? আপনি জনগণকে পানি কেন বোতলে খাইতে হবে? যে দেশে পানি বোতলে খায় সে দেশে মুসলমান বলে কোনো লোক থাকতে পারে না। যদি আপনি সত্যিকার অর্থে ইমানদার হয়ে থাকেন, যদি আপনি সত্যিকার অর্থে আপনার রসুলের নাতিকে যেভাবে হত্যা করা হয়েছে, এই ইতিহাস, এই স্মৃতি, কারবালার স্মৃতি, পানির স্মৃতি যদি আপনি মনে থাকে, বাংলাদেশে কি আপনি দেখেছেন যে কোনো ইসলামী দল বলেছে আমি অন্য কিছু পারি বা না পারি, আমি পানি রক্ষা করব আল্লাহর তরফে, আমি আল্লাহর খলিফা আকারে দুনিয়া আসছি, ফলে তার যে মহিমা, তার যে মাধুর্য, ইসলামের যে মহিমা, এটা কায়েমের জন্য আমি আর কিছু পারবো না রে ভাই, আমি খালি তোমার পানিটা নিশ্চিত করবো, যেন তোমার নদী আমার পরিষ্কার থাকে, দূষণ মুক্ত থাকে, সুপেয় পানি তুমি পাও, তোমার জমির জন্য পানি তুমি পাও, এটা আমি তোমাকে নিশ্চিত করব। এতে আমরা আলহামদুলিল্লাহ বলবো, আমরা বলবো সত্যিকার অর্থে ইসলামী রাজনীতি বাংলাদেশে এসছে। আমাদের এখানে তো ইসলাম রাজনীতি আসে নাই। ইসলামের নামে আমরা মাজার ভাঙি, বাউলদেরকে আমরা পিটাই, আমরা ভয় দেখাই, মেয়েদেরকে ঘরের মধ্যে ঢুকে ফেলছি হিসেব করে। সত্যিকারের মানুষের জীবনের উপরে তাদের যে আধিপত্য, জীবনটাকে নিয়ন্ত্রণ করবার আল্লাহ যে রিজিক দিয়েছে তাকে, নদ নদী, এই জমি, এই এত বিশাল সম্পদ তাকে দিয়েছে, সেই সম্পদ তার কাছ থেকে নিয়ে কোম্পানির কাছে নিয়ে দিচ্ছেন আপনারা, এটাকে আপনারা বলতেছেন ইসলাম।